Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং অন্যদেরকেও আমার এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে কার্যপত্র অধ্যায়টি, ঢাকা বোর্ড 2019 সালের 10 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মেসার্স নাহিদ ট্রেডার্সের 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়া মিল নিম্নে প্রদত্ত হলো। মেসার্স নাহিদ ট্রেডার্স রেওয়া মিল 31 ডিসেম্বর 2018। বেতন, ক্রয়, প্রাপ্য হিসাব, বিক্রয়, অগ্রিম ভাড়া, কমিশন প্রাপ্তি, আসবাবপত্র, মূলধন। সমন্বয়ের মধ্যে বলা আছে বকেয়া বেতন 1000 টাকা, অগ্রিম ভাড়া মাসিক 200 টাকা নিঃশেষ হয়েছে, অলিখিত ক্রয় 1000 টাকা, আসবাবপত্রের উপর 5% হারে অবচয় ধার্য করো। অর্থাৎ এই যে সমন্বয়টা দেয়া আছে, যদি আমার অঙ্কের মধ্যে সমন্বয় দাখিলা চায় আমি তো করবই। যদি কোনো অঙ্কের মধ্যে কখনো সমন্বয় দাখিলা না চায় তাও আমি তবুও এই সমন্বয়গুলোর জন্য একটু সমন্বয় দাখিলাটা খসড়া হিসেবে দিয়ে নিব। আমি সমন্বয় দাখিলাটা করলে আমার কার্যপত্রটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, কতে চেয়েছে আমার প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও, খতে চেয়েছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও, গতে চেয়েছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। অর্থাৎ কতে চেয়েছে বিপরীত দাখিলা। আমরা সাধারণত বিপরীত দাখিলাটা সমন্বয় দাখিলা দেখে করলে ভালো হয়। অর্থাৎ বিপরীত দাখিলা হবে আমার 4 ধরনের জাবেদার, 4 ধরনের সমন্বয়ের ক্ষেত্রে। প্রথমত বকেয়া ব্যয় জাতীয় সমন্বয়। অর্থাৎ এখানে আমরা দেখতেছি বকেয়া বেতন আছে, অলিখিত ক্রয় আছে, দুইটাই আমার বকেয়া খরচ। বকেয়া খরচের জন্য আমার যে সমন্বয় জাবেদা, সেই সমন্বয় জাবেদাকে উল্টিয়ে দিলে আমার বিপরীত দাখিলা হয়। 2 নম্বর হচ্ছে অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় বলতে আমার সমন্বয় দাখিলার মধ্যে যে জাবেদাগুলোর ক্ষেত্রে সম্পদ অর্থাৎ অগ্রিম বা সম্পদটা ডেবিট পাশে বসবে সেটার উল্টাতে হবে, সেটার বিপরীত দাখিলা হবে। এখানে আমি যেটা অগ্রিম পাচ্ছি, এখানে আমি এটার জাবেদা যদি আমি করি, আমার রেওয়া মিলে দেওয়া আছে অগ্রিম ভাড়া। আমার রেওয়া মিলে অগ্রিম ভাড়া দেওয়া থাকলে আমার সমন্বয় জাবেদার মধ্যে অগ্রিম ভাড়াটা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ সমন্বয়তে যদি অগ্রিম ভাড়া ক্রেডিট হয়ে যায় তার বিপরীত দাখিলা হবে না। সমন্বয়তে যদি অগ্রিম ভাড়া বা অগ্রিম খরচ বা সম্পদ জাতীয় কথাটা ডেবিট পাশে থাকে তাহলে সেটা বিপরীত দাখিলা হবে। তারপর হচ্ছে বিপরীত দাখিলা আসবে বকেয়া আয় সংক্রান্ত। এখানে আমার বকেয়া আয় সংক্রান্ত কোনো সমন্বয় দেয়া নেই। এরপরে আমার বিপরীত দাখিলা আসবে অগ্রিম আয় সংক্রান্ত। কিন্তু অগ্রিম আয় সংক্রান্ত সমন্বয় জাবেদার মধ্যে অগ্রিম আয়টা অর্থাৎ অনুপার্জিত আয় বা অগ্রিম আয়টা ক্রেডিট পাশে থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে আমি এখানে কি কি দেখতে পাই? বিপরীত দাখিলার জন্য আমি পাচ্ছি 2টা আইটেম, একটা হচ্ছে বকেয়া বেতন আর একটা হচ্ছে অলিখিত ক্রয়। এটা সমন্বয় জাবেদার জন্য আমার স্বাভাবিক যে জাবেদার হবে আমি বিপরীত দাখিলার মধ্যে সেটি উল্টিয়ে দিব। তাহলে আমাদের কতে প্রথমে আমরা বিপরীত দাখিলা। তাহলে আমরা বকেয়া বেতনের জন্য আমার সমন্বয় জাবেদা হচ্ছে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তা আমি উল্টিয়ে দিই, বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। আমার অলিখিত ক্রয়ের জন্য সমন্বয় জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তা আমি উল্টিয়ে দিই, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার এই 2টা বিপরীত দাখিলা আমি কতে পেলাম। খতে চেয়েছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা। তো প্রয়োজনীয় সমন্বয় দাখিলার জন্য আমার কি কি সমন্বয় দাখিলা আছে সেটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি কতে ছিল 1 নম্বরে ছিল আমার বকেয়া বেতন। তাহলে বকেয়া বেতনের জন্য সমন্বয় দাখিলা হচ্ছে বেতন হিসাব ডেবিট বা বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। 2 নম্বরে আমার সমন্বয় ছিল অগ্রিম ভাড়া মাসিক 200 টাকা হারে নিঃশেষ হয়েছে।
অর্থাৎ অগ্রিমের ক্ষেত্রে আমাকে যেটা দেখতে হবে আমার রেওয়া মিলে কি দেয়া আছে। এটা যদি আমি রেওয়া মিলের দিকে একটু দেখে আসি, আপনারা যারা ভিডিওতে দেখছেন তারা প্রয়োজনে এটাকে পজ করে রেওয়া মিলে গিয়ে একটু দেখে আসবেন। সেটা হচ্ছে রেওয়া মিলে আমার আছে অগ্রিম ভাড়া। রেওয়া মিলে যদি অগ্রিম ভাড়া থাকে আমি খুঁজবো ভাড়া খরচটা কত। অর্থাৎ এখানে আমার সমন্বয় বলা ছিল মাসিক ভাড়া 200 টাকা হারে নিঃশেষ হয়েছে, তাহলে 12 মাসে 12 দুগুণে 2400 টাকা নিঃশেষ হয়েছে। তাহলে আমার ভাড়া খরচ হয়েছে 12 দুগুণে 24 টাকা, ভাড়া খরচ হিসাব ডেবিট 2400 টাকা, অগ্রিম ভাড়া রেওয়া মিলে ডেবিট ছিল, অগ্রিম ভাড়াটা ক্রেডিট হয়ে গেছে 2400 টাকা। 3 নম্বর সমন্বয় ছিল অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়ের ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অলিখিত ক্রয়ের সমন্বয় জাবেদা। 4 নম্বর ছিল আসবাবপত্রের উপর 5% আর অবচয়। অবচয় জাবেদা হচ্ছে আমার অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র ক্রেডিট। আমার ছিল সমন্বয়ের মধ্যে রেওয়া মিলে আসবাবপত্র 12,000 টাকা, 12,000 টাকার 5%-এ 600 টাকা, 600 টাকা আসে। এই ছিল আমার খতে প্রয়োজনীয় সমন্বয় দেখিলাম। গতে আমার চেয়েছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। 10 ঘর বিশিষ্ট কার্যপত্রটা গয়ের যে উত্তরটা, এখানে যদিও ভিডিওতে কিছু দেখা যাচ্ছে না, আমরা তারপরে জাস্ট একটু আলোচনা করব, এরপর আমরা ভেঙ্গে ভেঙ্গে অল্প অল্প করে আমরা সমাধানটা দেখব। তাহলে আমার এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার কার্যপত্রের ঘর হচ্ছে এইটাই। তাহলে এখানে আমাদের প্রথম ঘরটা হচ্ছে হিসাব শিরোনাম, তারপরের ঘরটা হচ্ছে রেওয়া মিল, রেওয়া মিলের ডেবিট ক্রেডিট, এরপরের ঘরটা হচ্ছে আমার সমন্বয়, সমন্বয়ের ডেবিট ক্রেডিট, এরপরের ঘরটা হচ্ছে সমন্বিত রেওয়া মিল, সমন্বিত রেওয়া মিলের ডেবিট ক্রেডিট, এরপরের ঘরটা হচ্ছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী ডেবিট ক্রেডিট, এরপরের ঘরটা হচ্ছে আমার আর্থিক অবস্থা বিবরণী। আমরা বাসায় অঙ্ক করার সময় যদি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র চায়, তা আমরা প্রথমে যে কাজটা করব, খাতার মধ্যে সমান সমান 6টি ঘর আঁকবো। 6টি ঘর এঁকে প্রথম ঘরটিকে বাদ দিয়ে বাকি 5টা ঘরের মাঝখান থেকে একটা দাগ টেনে দিব। মাঝখান থেকে দাগ টেনে দিয়ে এই পরের 5টা ঘরকে আমি মাঝখানে যে দাগ টানলাম ওইখান থেকে প্রত্যেকটা ঘরকে 2টা করে ভাগ করে দিব। তাহলে আমার এই 5টা ঘরে আমার 10টা ঘর হয়ে যাবে টাকার ঘর, আর এখানে যে আরেকটি ঘর রেখেছিলাম সেটা হয়ে যাবে আমার হিসাব শিরোনামের ঘর বা বিবরণের ঘর। তাহলে এইভাবে আমরা ঘরটাকে আঁকবো। এখন আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা লিখে নিব, উত্তর হচ্ছে গ, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করা হলো মেসার্স নাইট ট্রেডার্স, কার্যপত্র 10 ঘর বিশিষ্ট 2018 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য। এইটা আমরা অঙ্কটার উপরে লিখবো। আর ঘরটা একটু আগে যেভাবে আলোচনা করেছি সেভাবে ঘরটা দেয়া লাগবে। তাহলে আমরা প্রথমে যে আমার ঘরের মধ্যে ছিল রেওয়া মিল, সেই রেওয়া মিলটা আমরা আলোচনা করব। রেওয়া মিলের মধ্যে আমার কিছুই করণীয় নেই, নতুন কিছু শিক্ষণীয় বা শেখার মতো। সেটা হচ্ছে আমার যে প্রশ্নের মধ্যে রেওয়া মিলটা দেয়া আছে, সেই রেওয়া মিলটা আমি জাস্ট এখানে এই ঘরটার মধ্যে তুলে দিব। অর্থাৎ হিসাব শিরোনামের মধ্যে আমি রেওয়া মিল থেকে, অর্থাৎ বই থেকে রেওয়া মিল আমার আছে এই মূলধন পর্যন্ত, আমি বেতন থেকে মূলধন পর্যন্ত লিখে ফেলবো। ডেবিটে যে টাকাগুলো আছে সেটা ডেবিটে লিখে ফেলবো, ক্রেডিটে যে টাকাগুলো আছে সেটা ক্রেডিটে লিখে ফেলবো। এটা হচ্ছে আমার 2টা ঘরের কাজ শেষ। অর্থাৎ এই 2 ঘরের মধ্যে আমার শিখার বা জানার কিছু নেই। এই 2 ঘরটা হচ্ছে আমার প্রশ্নের মধ্যে যে রেওয়া মিলটা দেওয়া আছে সেই রেওয়া মিলটা আমি শুধু তুলে দিব। এরপরের কাজটা হচ্ছে আমার সমন্বয়ের ঘর। অর্থাৎ রেওয়া মিলের পরের যে 2টা ঘর, সেই 2টা ঘর হচ্ছে আমার সমন্বয়ের ঘর। এই সমন্বয়ের ঘরটার মধ্যে আমি যদি ভুল করি তাহলে পুরো অঙ্কটা আমার ভুল হয়ে যাবে। আর এই সমন্বয়ের ঘরটা করার জন্য আমার সমন্বয় দাখিলার প্রয়োজন। অর্থাৎ আমার যদি ক বা খতে সমন্বয় জাবেদা না চায়, আমি এই সমন্বয়ের ঘরটা করার জন্য আমি আগে সমন্বয় জাবেদাটা করে নিব। আর যেহেতু আমার খতে সমন্বয় জাবেদা চেয়েছে, আমি সেই খটা প্রয়োজনে ভিডিও থেকে বোঝার সুবিধার্থে আমি আগে খটা, আমরা যারা দেখছি স্টুডেন্টরা, তারা আমরা সমন্বয় জাবেদা আগে একটু কাগজে তুলে নিব। তুলে নিয়ে এখানে এসে আমার সাথে মিলিয়ে দেখবেন যে হচ্ছে কিনা। কারণ হচ্ছে আমার সামনে যদি, আমার হাতে যদি সমন্বয় জাবেদাটা না থাকে তাহলে এটা বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। আর যদি আমার হাতের সামনে সমন্বয় জাবেদারা থাকে তাহলে এই সমন্বয়ের ঘরটা বোঝাটা সহজ হয়ে যাবে। আর এখানে যদি আমার একটা ভুল হয়ে যায় তাহলে আমার কার্যপত্রটা মিলবে না বা কার্যপত্রটা অসম্পূর্ণ থেকে যাবে।
তাহলে আমরা একটি একটি করে সমন্বয় জাবেদা ধরবো, একটি একটি করে আলোচনা করব। অর্থাৎ একটি সমন্বয় জাবেদা, একটা ডেবিট একটা ক্রেডিট, আমরা একটি একটি আইটেম ধরে আলোচনা করব। আমার সমন্বয় জাবেদার মধ্যে 1 নম্বরে ছিল বকেয়া বেতনের জাবেদা, অর্থাৎ বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে আমরা একটি একটি করে আলোচনা করি। প্রথমে ছিল আমার বেতন ডেবিট। আমার বেতন ডেবিট, আমার সমন্বয়টা লেখার আগ পর্যন্ত আমার রেওয়া মিলের আইটেম আছে এই মূলধন পর্যন্ত, অর্থাৎ নিচেরগুলো আমার রেওয়া মিলের মধ্যে আমি লিখিনি। তাহলে আমার সমন্বয় জাবেদার মধ্যে প্রথমে আছে বেতন ডেবিট। আমি দেখি রেওয়া মিলের মধ্যে আমার বেতনটা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি রেওয়া মিলের মধ্যে আমার বেতনটা লিখে আছে। আমি অলরেডি রেওয়া মিল করার সময় বেতনটা লিখেছি। সেই বেতন বরাবর আমি 1000 টাকা লিখব। প্রথমটা গেল বেতন ডেবিট। এরপরে আছে আমার বকেয়া বেতন ক্রেডিট। আমার রেওয়া মিলের অর্থাৎ হিসাব শিরোনামের মধ্যে বকেয়া বেতন কথাটা লেখা নেই। আমি কি করব, এই মূলধনের পরে বকেয়া বেতনটা লিখব। লিখে বকেয়া বেতন ক্রেডিট অর্থাৎ সমন্বয় ক্রেডিট পাশে টাকাটা লিখব। এইগুলো আমার একটা সমন্বয়। কি গেল, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এরপর আমার 2 নম্বর সমন্বয় ছিল অগ্রিম ভাড়া মাসিক 200 টাকা হারে নিঃশেষ হয়েছে। এইটার সমন্বয় জাবেদা ছিল ভাড়া ডেবিট, অর্থাৎ ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। কিন্তু আমার আমার হিসাব শিরোনামের মধ্যে বেতন খরচ বকেয়া বেতন পর্যন্ত আছে। আমার প্রথম দেখবো যে ভাড়া খরচ ডেবিট, ভাড়া খরচটা আমার আছে কিনা। আমি রেওয়া মিলের মধ্যে এই পর্যন্ত রেওয়া মিল আমি তাকাইলে দেখতে পাচ্ছি এখানে আমার কোনো ভাড়া খরচ নামে কিছু নাই। তা আমি কি করব, নিচে ভাড়া খরচটা লিখবো। যেহেতু ভাড়া খরচ ডেবিট, আমি ভাড়া খরচ লিখে সমন্বয়ের ঘরে 2400 টাকা দিব। এরপরে আমার আছে ওই জাবেদার মধ্যে ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। আমি এখন দেখি যে আমার রেওয়া মিলের মধ্যে অগ্রিম ভাড়া আছে কিনা। আমি রেওয়া মিলের মধ্যে দেখতে পাচ্ছি আমার রেওয়া মিলের মধ্যে অগ্রিম ভাড়া আছে। তাহলে অগ্রিম ভাড়া বরাবর আমি ক্রেডিট পাশে দিব। অর্থাৎ কোনো আইটেম যদি রেওয়া মিলে থাকে সেটা আমি নিচে লিখবো না। এটা খুব সতর্কতার সাথে করব যে যে আইটেমটা আছে তার বরাবর লিখবো, আর যদি না থাকে তাহলে আমি নিচে লিখবো। এর তাহলে আমি 2 নম্বর সমন্বয় পেলাম ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। 3 নম্বর সমন্বয় আমার ছিল অলিখিত ক্রয়। এটার জাবেদা ছিল ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন আমি দেখি আমার ক্রয় আছে কিনা রেওয়া মিলের মধ্যে। আমি রেওয়া মিলের মধ্যে তাকাইলে ক্রয় খুঁজে পাচ্ছি। যেহেতু রেওয়া মিলে ক্রয় খুঁজে পাচ্ছি, ক্রয় ডেবিট, আমি ক্রয় ডেবিট পাশে লিখলাম। এরপর দেখি আমার রেওয়া মিলের মধ্যে প্রদেয় হিসাব আছে কিনা। আমি দেখছি আমার রেওয়া মিলের মধ্যে প্রদেয় হিসাব নামক কিছু নাই। তা আমি কি করবো, প্রদেয় হিসাবটা এরপরে আমি নিচে লিখবো। প্রদেয় হিসাবটা আমি নিচে লিখলাম। তাহলে আমি কি পেলাম, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব, এই টাকাটা আমি ক্রেডিট করে বসাই দিলাম। তাহলে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট আমি পেয়ে গেলাম 3টা সমন্বয়। 4 নম্বর সমন্বয় আমার ছিল আসবাবপত্রের উপর 5% হারে অবচয় ধরো। 5% হারে অবচয় ধরলে আমার অবচয়টা আসে 600 টাকা। আমি 600 টাকা লিখেছিলাম, এখানে একটু ভুলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে আমার সমন্বয় জাবেদার মধ্যে তাহলে আমার কি করব, অবচয়। আমি এখন আগে দেখবো অবচয়ের মধ্যে আমি জাবেদা দিয়েছি কি, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তাহলে আমি একটু রেওয়া মিলের মধ্যে তাকাই দেখি আমার অবচয় ডেবিট অবচয় আছে কিনা। আমি দেখতেছি রেওয়া মিলের মধ্যে অবচয় নেই। আমি নিচে অবচয় লিখলাম, ডেবিট পাশে 600 টাকা। এরপর আমি আবার দেখবো যে পুঞ্জীবিত অবচয় আছে কিনা। পুঞ্জীবিত অবচয় নাই, পুঞ্জীবিত অবচয়টা আমি নিচে লিখলাম, ক্রেডিট পাশে 600 টাকা। এরপর আমরা এটার যোগফলগুলো আমরা পরবর্তীতে নিচে মিলিয়ে দিব। আমরা এটা 600 টাকাই দেখাবো। এরপরের কাজ হচ্ছে আমার, তাহলে আমরা রেওয়া মিল হলো, আমার সমন্বয় হলো। এরপর হচ্ছে আমার সমন্বিত রেওয়া মিল। এরপরের ঘরটা কি, আমার সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ রেওয়া মিলটা আমি তো রেওয়া মিল থেকে বসিয়ে দিলাম, সমন্বয়টা আমি আলোচনা করলাম, সমন্বয় থেকে আমি আলোচনা করলাম। এরপরের কাজ হচ্ছে আমার সমন্বিত রেওয়া মিলটা। তাই সমন্বিত রেওয়া মিলটা করার জন্য আমার রেওয়া মিল এবং সমন্বয়, এই দুইটার সমন্বয়ে আমাকে সমন্বিত রেওয়া মিল করতে হবে। তাহলে সমন্বিত রেওয়া মিলটা আমি কিভাবে করব, আমি দেখি আমার বেতন দেয়া আছে রেওয়া মিলের ঘরে 5000 টাকা, সমন্বয়ের ঘরে দেয়া আছে 1000 টাকা। অর্থাৎ ডেবিট থাকলে যোগ হয়ে ডেবিট পাশে, আবার ডেবিট আছে যোগ হয়ে ডেবিট পাশে। এখানে শুধু ডেবিট আছে আর কিছু নাই, তাহলে এই টাকাটাই বসে যাবে। এখানে ক্রেডিট আছে আর কিছু নেই, তাই ক্রেডিটটা ক্রেডিট পাশে বসে যাবে। এইখানে আমার দেখার বিষয় আছে অগ্রিম ভাড়া আছে ডেবিট 3000,
আর এখানে অগ্রিম ভাড়া একই ঘরে আমার আছে ক্রেডিট 2400। তাহলে আমি কি করব, ডেবিট আর ক্রেডিট থাকলে প্রথম কথা হচ্ছে বিয়োগ করে দিব, অর্থাৎ বড় ফিগার থেকে ছোট ফিগারটা বিয়োগ করে দিব। 3000 থেকে 2400 বিয়োগ করে দিলাম, তাহলে রইল আমার 600 টাকা। তা আমি বসাবো কোন ঘরে? এখানে ডেবিটও টাকা আছে, ক্রেডিটও টাকা আছে, বসাবো কোন ঘরে? ডেবিটের ঘরে না ক্রেডিটের ঘরে? বিয়োগ করার পর আমি দেখবো বড় ফিগারটা কোনটা ছিল, ডেবিটের টাকাটা বড় ছিল না ক্রেডিটের টাকাটা বড় ছিল। যেহেতু ডেবিটের টাকাটা বড়, বিয়োগফলটা ডেবিটের ঘরে বসবে। এরপরে আমি কমিশন প্রাপ্তি ক্রেডিট, আর কোথাও টাকা নেই, ক্রেডিটের টাকা ক্রেডিটে বসিয়ে দিয়েছি, আসবাবপত্র ডেবিট, আর কোনো টাকা নেই, ডেবিটের ঘরে বসিয়ে দিয়েছি। এরপর আমার আছে মূলধন, লেখাটা আমার চেপে গেছে, একটু দেখে আমি মুখে বলতেছি। এরপর আমার আছে মূলধন, মূলধনটা আমার ক্রেডিট আছে, এটা ক্রেডিট পাশে বসে গেছে। এরপর আমার আছে বকেয়া বেতন, এটা ক্রেডিট আছে, ক্রেডিট পাশে বসে গেছে। এরপর আমার আছে ভাড়া খরচ, এটা ডেবিট আছে, ডেবিট পাশে বসে গেছে। এরপর আমার আছে প্রদেয় হিসাব, এটা ক্রেডিট আছে, ক্রেডিট পাশে বসে গেছে। এরপর আমার আছে অবচয়, অবচয়টা বসলো কোথায়? ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসে গেল। এরপর আছে আমার পুঞ্জীবিত অবচয়, এটা ক্রেডিট আছে, ক্রেডিট পাশে বসে গেল। এরপরে নিট মুনাফা, নিট মুনাফা আমার যোগ বিয়োগ করে আসবে। আচ্ছা, এরপর আমরা কি করব, প্রত্যেকটা ঘর আমরা যোগ করে দিব আর নিচে নিচে যোগ করে দিব। এটা গেল আমার সমন্বিত রেওয়ামিল, অর্থাৎ আমার 10টা ঘরের মধ্যে আমার 6টা ঘর শেষ। রেওয়ামিলটা আমরা আলোচনা করলাম, সমন্বয়টা আমরা আলোচনা করলাম, সমন্বিত রেওয়ামিলটা আমরা আলোচনা করলাম। সমন্বিত রেওয়ামিলটার ক্ষেত্রে আমাকে যোগ বিয়োগটা খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ হচ্ছে আমি সমন্বিত রেওয়ামিল থেকে পরের ধাপগুলোকে করা লাগবে। এরপরের ধাপগুলো আমি সমন্বিত রেওয়ামিলটা দেখে দেখে করা লাগবে। এরপরের ধাপটা হচ্ছে আমার বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এই বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীটা আমাকে খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ হচ্ছে এটা আমার একবারে, অর্থাৎ সমন্বিত রেওয়ামিল থেকে টাকা নিব, এই 4টা ঘরের মধ্যে কোন ঘরে বসবে সেই ঘরে আমি টাকাটা বসিয়ে দিব। তার মানে আমি প্রথমে পাচ্ছি বেতন, বেতন এখানে দেয়া আছে ডেবিট, ডেবিট। এখন বেতনটা আমার কোথায় যাবে সেটা চিন্তা করা লাগবে। এখন আমরা একটু আলোচনা করে নিই। বিশদ আয় বিবরণী ডেবিট পাশে যাবে খরচ এবং ক্ষতি আইটেমগুলো, সকল প্রকার খরচ ক্ষতি আইটেমগুলো আমার আসবে বিশদ আয় বিবরণী ডেবিট পাশে। বিশদ আয় বিবরণীর ক্রেডিট পাশে আসবে আমার সকল প্রকার আয়, মুনাফা, লাভ, এই আইটেমগুলো আমার আসবে বিশদ আয় বিবরণী ক্রেডিট পাশে। আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে আসবে আমার সকল প্রকার সম্পদ, আমার আর্থিক অবস্থার বিবরণীতে সকল প্রকার সম্পদ। আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে আসবে আমার সকল প্রকার দায়। তাহলে আমাকে 4টা জিনিস চিন্তা করা লাগবে, এটা ব্যয় না আয়, সম্পদ না দায়। তাহলে আমরা প্রথমে বেতন, বেতনটা আমার কি? ব্যয়, তাহলে এটা আমার চলে গেল বিশদ আয় বিবরণী ডেবিট পাশে। আরেকটি কথা, সেটা হচ্ছে ডেবিটের কোনো আইটেম এখানে ডেবিটেই যাবে, ক্রেডিটে না। ডেবিটের আইটেমগুলো হয় এখানে গেলে ডেবিটে যাবে, এখানে গেলেও ডেবিটে যাবে। ক্রেডিটের আইটেমটা বিশদ আয় বিবরণীতে গেলেও ক্রেডিটে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে গেলেও ক্রেডিটে যাবে। যেখানেই আমরা ট্রান্সফার করব সেখানে আমরা ডেবিটেরটা ডেবিটে ট্রান্সফার করব, ক্রেডিটেরটা ক্রেডিটে ট্রান্সফার করব। অর্থাৎ ডেবিটেরটা কোনো অবস্থায় ক্রেডিটে যাবে না, ক্রেডিটের কোনো আইটেম কোনো অবস্থায় ডেবিটে যাবে না। এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে, তাহলে আমার অঙ্কটা সঠিক হবে। আচ্ছা, প্রথমে বেতন আমরা পেলাম, যেটা এটা খরচ ডেবিটে আছে, বিশদ আয় বিবরণী ডেবিটে আমরা খরচ বসিয়ে দিলাম। ক্রয় 16,000 টাকা, এটাও আমার খরচ, অর্থাৎ বিশদ আয় বিবরণী ডেবিট পাশে বসিয়ে দিলাম। প্রাপ্য হিসাব 30,000 টাকা আমার সম্পদ, ডেবিটে আছে, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে সম্পদ বসিয়ে দিলাম। বিক্রয় 30,000 টাকা আমার আয়, বিশদ আয় বিবরণী ক্রেডিট পাশে আমি 30,000 টাকা বসাই দিলাম আয় ঘর। অগ্রিম ভাড়া আমার সম্পদ 600 টাকা, যেহেতু সম্পদ, আর্থিক বিবরণী ডেবিট পাশে বসাই দিলাম সম্পদ। কমিশন প্রাপ্তি ক্রেডিট পাশে আছে আয়, বিশদ আয় বিবরণী ক্রেডিট পাশে আমার আয়গুলো আসে। আসবাবপত্র 12,000 টাকা ডেবিট পাশে আছে, অর্থাৎ সম্পদ, বিশদ আয় বিবরণী ডেবিট পাশে আমি বসাই দিলাম, এটা সম্পদ। এরপর মূলধন ক্রেডিট পাশে আছে, এটা আমার মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে বসে। এরপর বকেয়া বেতন আমার দায়, দায় আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে বসে। ভাড়া খরচ ডেবিট পাশে আছে, খরচ বিশদ আয় বিবরণী ডেবিট পাশে আসে। প্রদেয় হিসাব দায় ক্রেডিট পাশে আছে, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে যাবে। অবচয় 600 টাকা, এখানে 600 টাকা হবে, অবচয় 600 টাকা, অবচয় 600 টাকা আমার সমন্বিত রেওয়ামিলের
ডেবিট পাশে আছে, এটা বিশদ আয় বিবরণী ডেবিট পাশে হবে। পুঞ্জীবিত অবচয় 600 টাকা ক্রেডিট পাশে আছে, এটা আমার কন্ট্রা অ্যাসেট, যেহেতু আমার বিপরীত সম্পদ, এটা আমার আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে বসবে। এরপরের কাজটা হচ্ছে আমি যেটা দেখছি সেটা না, এরপরের কাজ হচ্ছে আমার বিশদ আয় বিবরণী টোটাল ঘরটা আমার এখানে 2টা পেজে আসছে। আমি দেখব কোন পাশটা বড়। আমরা এখানে যদি যোগ করে দেখি আমার ক্রেডিট পাশটা বড় হয় 34,000 টাকা। আমি ক্রেডিট পাশটা বড়, এইটা দোনোটার নিচে লিখব, বড়টা দোনোটার নিচে লিখব। লিখে এই 34,000 থেকে ডেবিট পাশে যা আছে সব বিয়োগ করব। বিয়োগ করলে আমি বিয়োগ ফলটা পাবো 9,000 টাকা। এই 9,000 টাকা যেহেতু ক্রেডিট পাশ বড়, সেহেতু এই বিয়োগ ফলটার নাম হবে আমার নিট মুনাফা। এই নিট মুনাফাটা আবার চলে যাবে, এইটাই শুধু ব্যতিক্রম। অর্থাৎ এটা তো আসলে ব্যতিক্রম বলতে কি, আমরা তো এর আগে আলোচনা করেছিলাম সমন্বিত রায়মিল থেকে যেটা যাবে সেটা ওই ঘরে যাবে, কিন্তু এটা তো সমন্বিত রায়মিল থেকে যাচ্ছে না। তাই এইটা ডেবিট পাশে যদি ডিফারেন্সটা আসে, এটা ক্রেডিট পাশে যাবে। ডিফারেন্সটা যদি ক্রেডিট পাশে আসে, ডেবিট পাশে যাবে। অর্থাৎ এটা আমার নিট আয়, আমরা জানি নিট আয় ক্রেডিট পাশেই বসে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ক্রেডিট। এটা আমার কোথায় বসলো? আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে। এই 9,000 টাকা যখন আমি আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসাবো, তখন তারপরে আমি যখন আর্থিক অবস্থার বিবরণীর 2 পাশ যোগ করব, আমার 2 পাশের যোগফল 1 সমান হবে। অর্থাৎ 2 পাশের যোগফল আমার এখানে 42,600, 42,600 আসছে। এইভাবে আমরা আমার একটি আর্থিক অবস্থার বিবরণী করব। আমি ভেঙে ভেঙে করালাম, যেই চিত্রটা আমাদের আসলে দেখা যায়নি, বোঝা যায়নি, আমার ফাইনালি আমার আর্থিক অবস্থার চিত্রের দেখতে এরকমই হবে। এইটাই হবে আমার অ্যাকচুয়ালি আর্থিক অবস্থার কার্যপত্রের চিত্রটা, 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের চিত্র এইটাই। তাহলে এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা যেটা আলোচনা করলাম, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একটি বই বাজারে বের করতে চাচ্ছি। সেখানে প্রত্যেকটি অঙ্কের সমাধানের জন্য ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ একজন স্টুডেন্ট কোনো একটা অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে সেই জন্য ইউটিউব থেকে সেই অঙ্কটা দেখে নিতে পারে। আপনাদের যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। অর্থাৎ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার, এই চ্যানেলের সাথেই আপনারা থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আমরা যখনই নতুন ভিডিও শেয়ার করব, সাথে সাথে আপনি পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।